দর্শক আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করার জন্য উপস্থিত হলাম। বর্তমান বিশ্বে আমরা যে চ্যালেঞ্জটা মোকাবেলা করছি সেটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা। এই নিরাপদ খাদ্যের যে নিরাপত্তাহীনতা আমাদের ভিতরে আছে, এইটাকে মোকাবেলা করা বর্তমানের চ্যালেঞ্জ। তো বর্তমানে আমরা এই নিরাপদ খাবারের যে চ্যালেঞ্জটা সামনে রেখে এগোচ্ছি, তাতে আমাদেরকে নির্বাচন করতে হবে চাষবাসের জন্যে যে সকল জাত, সেই জাতগুলো যাতে পোকামাকড় এবং রোগ প্রতিরোধী জাত হয়। পাশাপাশি আমাদের দক্ষিণাঞ্চলে আপনারা জানেন লবণাক্ততার করাল গ্রাসে দক্ষিণের অনেক জমি চাষবাসের অনুপযোগী হয়ে পড়ছে। সেই কারণে ওই লবণাক্ত যে সকল জমি, সেই জমিতে চাষবাসের উপযোগী যে সকল জাত উদ্ভাবন এবং এগুলোকে আমাদের বাস্তবায়ন করা, চাষবাস করা এবং উপযুক্ত ফসল ঘরে তোলাই হচ্ছে বর্তমানে চ্যালেঞ্জ। তো এই বিবিধ চ্যালেঞ্জের ভিতরে কৃষিক্ষেত্রে বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ খাবারের চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে সামনে রেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পাশাপাশি বিদেশেও কৃষিক্ষেত্রে অনেক গবেষণা যে চলছে, তার ফসল আমরা আমাদের দেশে বাস্তবায়ন করছি। তারই অংশ হিসেবে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি জাত বেগুন, বাড়ি BT4। এই বাড়ি BT4 আমাদের দক্ষিণাঞ্চলের আবহাওয়া এবং জলবায়ুর সাথে অনেকটা মানানসই, এবং সেই জাতটাই আমরা আমাদের প্রজেক্টে এখানে চারা উৎপাদন করি। এই বাড়ি BT4-এর বিশেষ গুণ যেটা, সেটা হচ্ছে আপনার বেগুন চাষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পোকা। যে পোকাটা ফল এবং ডগা ছিদ্র করে, এই ফল এবং ডগা ছিদ্রকারী যে পোকাটা, এই পোকাটা এই বাড়ি BT4 বেগুনে আসবে না, এই ফল এবং ডগা ছিদ্র করতে পারবে না। এই প্রজাতিটা আমাদের লোকাল মাকড়া বেগুনের থেকে নিয়ে সেটাকে জিন ইমপ্লিমেন্টের মাধ্যমে মূলত এই BT প্রযুক্তি সংস্থাপন করে এই জাতটা উদ্ভাবন করা হয়েছে। যে কারণে আমরা এই দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি BT4, অন্যান্য বিটির আরও 3টি জাত আছে 1, 2, 3, যেগুলো উত্তরবঙ্গের দিকে ভালো চাষ হয়। আমরা এই দক্ষিণাঞ্চলের মানুষ আসলে বাড়ি BT4 মাকড়া যে বেগুনটা সবুজ কালারের, কিছুটা বেগুনি আভা আছে, এই বেগুনটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গত 3 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি এই অঞ্চলের চাষিরা খুব ভালো রেজাল্ট পেয়েছে। তো এখন এই যে বর্তমানের ভেজালের যুগে সকল প্রকার খাদ্যে বিবিধ ভেজাল, এবং নিরাপদ খাবারটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। মানুষের বা ব্যবসায়ীদের যে অসাধুতা বা অসততা বা দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমরা যে সকল খাবার গ্রহণ করে থাকি, সে সকল খাবারের বেশিরভাগই হচ্ছে ভেজালযুক্ত। এবং আমাদের নিজ দায়িত্বেও যদি আমরা ভেজাল মুক্ত খাবার সংগ্রহ করে গ্রহণ করার চেষ্টাও করি, সেই প্রক্রিয়াটাও খুব কঠিনতর হয়ে গেছে। তো সেই কারণে আমাদের এই ফসলের ভিতরে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, ভুট্টার ভিতরে BT প্রযুক্তি সংস্থাপন করা আছে। ভুট্টাটা আমাদের দেশে অনেক আগে থেকেই BT প্রযুক্তি, যেখানে কীটনাশক ব্যবহার করা লাগে না, ভুট্টায় সাধারণত পোকা মাকড়ের আক্রমণ কম হয়। সেই একই অনুরূপ আমাদের বেগুনের, BT বেগুনে এই জিন ইমপ্লিমেন্টের মাধ্যমে বাড়ি BT4-এর যে এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকা প্রতিরোধী যে জাতটা, এই জাতে আপনার কীটনাশকের ব্যবহার একেবারে নেই বললেই চলে। সেই কারণে বাড়ির আঙিনায় যারা অল্প পরিসরে চাষবাস করেন, তাদের অল্প অল্প কিছু বেগুনের চারা লাগান। বেগুনের ফসল যখন শুরু হয় হারভেস্ট করা, তখন যদি পোকায় আক্রান্ত হয় তো মনটা আসলে খুবই খারাপ হয়, বা আপনারা উৎসাহ হারান। তো এই কারণেই আমি বলবো যে আপনারা অল্প বাড়ির আঙিনায় অল্প পরিসরে যদি আপনারা চাষবাস করেন, ইভেন বাণিজ্যিকভাবে যারা জানেন চাষবাস করেন, তারা ইতিমধ্যে BT4 সম্বন্ধে জানেন, এবং আমাদের এই অঞ্চলে ব্যাপকভাবে
BT4 চাষ হয় বাণিজ্যিকভাবে। কিন্তু আমি বলছি মূলত যারা আঙিনা কৃষি করেন এবং অল্প পরিসরে কিছু বেগুন গাছের চাষবাস করেন, তারা অবশ্যই BT4 জাতটা ব্যবহার করবেন। এই জাতের বিশেষ গুণ হচ্ছে আপনার এর পিছনে কীটনাশকের ব্যবহার করা লাগবে না। আর যখনই কীটনাশক আপনি ব্যবহার করবেন না, তখন অবশ্যই আপনার ফসলটা নিরাপদ হবে। তো সেই কারণে আসেন আমরা এই রবি মৌসুমে নিরাপদ খাদ্যের এই চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা সকলে বাড়ির আঙিনায় বা স্বল্প পরিসরের জায়গাগুলো এবং বাণিজ্যিকভাবে মাঠে অবশ্যই উচ্চ ফলনশীল জাতের এই বেগুন অল্প পরিচর্যায় অনেক ভালো ফসল দেয় এবং কীটনাশক ব্যবহার না করলেই চলে। শুধুমাত্র আমাদের এই অঞ্চলে সাদা মাছির প্রাদুর্ভাব থাকে পাতার নিচে, ছোট ছোট সাদা মাছি, যেটা আক্রান্ত পাতার রস শোষণ করে। এবং সেই সাদা মাছির কারণে আপনি যদি 15 দিন বা ইভেন কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে 1 মাস পরে আপনারা যদি এই সাদা মাছির তাড়ানোর ক্ষেত্রে বা সাদা মাছি প্রতিরোধের ক্ষেত্রে যে ওষুধটা সিনজেন্টার মানে প্যাগাসাস আছে বা বিভিন্ন ধরনের যে ওষুধগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারেন খুব অল্প 15 দিন। পাশাপাশি আমি আর একটা বিষয় আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই, যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে অনেক ফসলে কীটনাশক ব্যবহার করি এবং কীটনাশক ব্যবহারের মাত্রা এবং কীটনাশক ব্যবহারের নিয়ম সঠিকভাবে পালন না করার কারণে আমাদের বাজারে যে শস্য বা সবজি মানে আমরা ক্রয় করি বা খাবারের জন্য আসলে কিনে নিয়ে আসি, সেটা আনার সাথে সাথে আমরা হয়তো দেখা গেল পরের বেলা থেকেই আমরা রান্না বান্না শুরু করে দিই। তো আসলে হয় কি, আহ, কীটনাশকের অনেক কীটনাশকের অ্যাকশনটা থেকে যায় 12 দিন পর্যন্ত। বিশেষ করে এখানে আমি একটু উল্লেখ করব, জাপানিরা সাধারণত ফসলে কীটনাশক ব্যবহার করে এবং পর্যাপ্তই করে, অথচ জাপানের সবজি ফসলে ফলমূলে আপনার কীটনাশকের প্রভাব থাকে না। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমি যে কীটনাশকটা ব্যবহার করছি সেই কীটনাশকের যে প্রভাবের একটা মেয়াদ আছে, সর্বনিম্ন 12 দিন। এই 12 দিন পরে একটা ফসল বা সবজিতে বা ফলে যদি আপনি কীটনাশক স্প্রে করেন, সেই স্প্রে করার পর থেকে 12 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করে যখন হারভেস্ট করবেন, তখন ওই ফলে বা ওই সবজিতে কীটনাশকের প্রভাব মুক্ত হয়ে যাবে। সেটা আসলে মানবদেহের গ্রহণের উপযোগী হয়ে যায়, যে কারণে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলেও জাপানি মানুষরা অনেক স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে এবং তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো এবং দীর্ঘায়ু জীবনযাপন করে। তো আসলে এটা আমরা মডেল হিসেবে নিতে পারি। আমাদের দেশে যারা আমরা চাষিরা আছি, আমরা অবশ্যই কীটনাশক নিয়ম অনুযায়ী ব্যবহার করব এবং কীটনাশক ব্যবহারের পরবর্তীতে কমপক্ষে 12 দিন আমরা এই ডিস্টেন্সটা রাখবো হারভেস্ট করা, এবং এর মাঝে আর আমরা কোনো কীটনাশক দেব না। তাহলে আমাদের উৎপাদিত সবজি বা ফল অবশ্যই সেটা কীটনাশকের প্রভাব মুক্ত থাকবে এবং সেটা গ্রহণ করলে আশা করা যায় যে মানবদেহের কোনো ক্ষতি হবে না। তো এই কারণে আমি বিষয়টা আসলে একটু লম্বাই হয়ে গেল, তারপরেও একবারেই আমি আলোচনায় আনলাম। আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এবং বর্তমানের যে বৈশ্বিক ভেজালের যে মহামারী বলা যায়, এই মহামারীর ভিতরে মানবদেহের ক্ষতিকারক উপাদানগুলো থেকে একটু নিরাপদে, একটু সচেতনভাবে যদি আপনারা না চলেন, খাদ্যাভ্যাস গ্রহণ এবং আমাদের দৈনন্দিন কার্যকলাপে, তো অবশ্যই তার দায়ভার আমাদের নিতে হবে এবং বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পর্যাপ্ত পরিমাণে আপনার এই সচেতনতা বা আপনার একটু সজাগ দৃষ্টির কারণে খুব সহজে যেটা এড়িয়ে যাওয়া যেত, সেটা কিন্তু আসলে খুব কঠিন আকারে আপনার রোগ ব্যাধি বিভিন্ন উপসর্গের মাধ্যমে আপনাদের অর্থনৈতিক ক্ষতি হবে, পারিবারিক ক্ষতি হবে এবং সার্বিক আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই কারণে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, অবশ্যই আপনারা যারা চাষবাস করবেন তারা বর্তমানের যে কীটনাশক ব্যবহার না করা লাগে,
কীটনাশকের প্রভাব থেকে মুক্ত থাকা যায়, সেই জাতীয় চাষবাস বা জাতগুলো আপনারা চাষবাস করুন। তো আসুন আমরা এই রবি মৌসুমে আমাদের কৃষি গবেষণার উদ্ভাবিত বাড়ি BT4 বেগুনের চাষবাস করি এবং নিরাপদ খাবার ফসল আমরা ঘরে তুলি। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের এই আলোচনা শুনলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।